আসসালামু আলাইকুম। আমি মাহিদ বলছিলাম। আজকে আমি যে রোড দিয়ে যাচ্ছি, এই রোডের একটা ভয়ানক গল্প শেয়ার করব এবং সেটা আমার নিজের সাথেই ঘটনা। এটা হচ্ছে এই বনটা হচ্ছে গাজীপুর মাওনা থেকে গাজীপুর কালিয়াকৈর পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার রাস্তা। এই ৩০ কিলোমিটার রাস্তাটা শুধু এই বনের মধ্য দিয়ে গেছে। তো আমার সাথে যে ভয়ানক ঘটনা ঘটেছিল সেটা যদি আপনাদের কাছে একটু শেয়ার করি, আপনাদের হয়তো গায়ের লোমটা শিউরে উঠবে। কথা না বাড়িয়ে আমার সেই ভয়ানক যে আতঙ্ক এবং যে আমি নিজে যে ভয় পেয়েছিলাম সেটার কিছু কাহিনী আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। ঘড়িতে তখন বাজে রাত ৮টা। এই রোডের পরিস্থিতি বা এই রোডের ভয়ানক চিত্র বা ভয়ানক পরিস্থিতির সম্মুখীন আমি হইনি। আমি আমার লাইফে রাত ৮টার সময় আমি এই রোডে হঠাৎ করে আমার রওনা হতে হয় এবং এই রোড সম্পর্কে তেমন একটা আমার আইডিয়াও ছিল না। আমি প্রথম সন্ধ্যার পরে বা রাত ৮টার সময় আমি এই রোডে রওনা হই। অনেকের মুখে শুনতাম যে এই রোডে রাতের বেলায় একা চলার সাহস পায় না কেউ। এই রোডে যখন যাত্রীরা রওনা হয় সিএনজি করে, তখন তিন চারটা সিএনজি একসাথে রওনা হয়। একটা সিএনজি একা রওনা হবে সেই সাহস নাকি তারা পায় না। তো ওরকম একটা আইডিয়া মনের ভিতরে ছিল, কিন্তু ভাবে নাই যে এতটা ভয়ানক ঘটনা আমার সাথে ঘটবে বা এরকম পরিস্থিতির শিকার আমি হব। আমার জানা ছিল না। তো আমি সচরাচর একা একাই বাইক রাইড করি। কোথাও এক জেলা থেকে আরেক জেলায় যেতে হলে একাই রাইড করি মাঝে মধ্যে। তেমন একটা, কারণ হাইওয়ে রোড থাকে, তেমন একটা ভয় কাজ করে না। তো সন্ধ্যার পরে আমি ওই হাইওয়ে রোড দিয়ে হচ্ছে আমি আমার ঢাকা পথ বা আমার সাভার এলাকায় আমি ঢুকতে চাইছিলাম। কিন্তু রাত ৮টা বাজে ভাবছি যে এই শর্ট রাস্তায় যাব, গেলে আমার তাড়াহুড়া করে আমি যেতে পারবো এবং আমার সময়টা অনেকটাই বেঁচে যাবে। তো রাত যখন ৮টা বাজে তখন আমি এই বনের ভিতর দিয়ে ঢুকে পড়ি এবং এই বনের ভিতরে তো কোনো স্ট্রিট লাইট নাই, কোনো আলো নাই। এমন অন্ধকার, গুটগুটে অন্ধকার, এখন আমি একা ছাড়া আর কেউ নাই। পরিস্থিতিটা কতটুকু ভয়ানক হয় একটু চিন্তা করেন। যখন এই রোডে আমি এখন চলাফেরা করতেছি, আমার সামনে কিন্তু কতগুলা গাড়ি। যদি সবসময় যদি গাড়ি চলাচল করে তাহলে কিন্তু কোনো আতঙ্ক থাকে না। তো আমি যখন রওনা হই তখন আসলে আমি ছাড়া রোডে কেউ নেই। তো ভয়ের ভিতর মনের ভিতরে একটা ধুক ধুক কাজ করতেছিল যে কোনো ছিনতাইকারী আমাকে আটকাবে কিনা, কোনো ডাকাতের পাল্লায় পড়বো কিনা, বা আমাকে ছিনতাই করে যদি আমাকে গুম করে যদি বনের ভিতরে ফালায়ও রাখে, আমাকে মনে হয় না আর খুঁজে হবে। যে এটার বনের বিশালতা অনেক বড়। এদিকেও বন, এদিকে বোন, যারা এই কাজে গাজীপুরে থাকেন সব সময়, তারা খুব ভালো জানে যে প্রচুর বন, শুধু গাছপালা আর গাছপালা, এর মাঝখান দিয়ে হচ্ছে গিয়ে রাস্তা বের হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আমি যখন অর্ধেক রাস্তা প্রায় 10 কিলোমিটার রাস্তা এই বনের ভিতর দিয়ে যখন রাইড করি, আমার তখন রাত, অন্ধকার, ঘুটঘুটে, ভয় পাইতেছিলাম। তখন আমার গাড়ির আমি একটু টপ স্পিড বাড়িয়ে দিই, তখন 70 75 এরকম ভাবে টানি। কারণ হচ্ছে এই রোডের প্রচুর টার্নিং, আঁকাবাঁকা রাস্তা। এই জন্য আমি আবার নতুনও, এই রোড সম্পর্কে তেমন একটা আইডিয়া বা মুখস্থ তেমন একটা নাই যে আমি খুব টপ স্পিডে টান দিব, সামনে হঠাৎ করে মোড় কোন জায়গায় পড়বে আমি ব্রেক করব, এরকম আইডিয়াটাও নাই। আমি একদিন দিনের বেলা এই রোডে গেছি এবং আর একদিন আমি রাতে রওনা হই। যাই হোক, রাত বাজে তখন 8:30, বা 8:30 না, বা 8টা 15 কাছাকাছি, প্রায় 10 12 কিলোমিটার রানিং হওয়ার পরে হঠাৎ করে আকাশে গুরুম গুরুম করতেছে, মানে মেঘ ডাকতেছে। বিষয়টা আরো ভয়াবহ চিত্র ধারণ করলো এবং প্রচন্ড বজ্রপাত হচ্ছিল, বিদ্যুৎ চমকাইতেছিল। এখন চিন্তা করলাম, আহ, আমার কালিয়াকৈর পৌঁছাইতে মিনিমাম আরো আমার 8 ঘন্টা সময় লাগবে। আরো 15 16 কিলোমিটার বা 18 কিলোমিটার মতো রাস্তা আছে। আরো আধা ঘন্টা লাগবে আর কি, 30 মিনিটের উপরে সময় লাগবে। তো চিন্তা করলাম যে প্রচন্ড মেঘ ডাকতেছিল,
বিদ্যুৎ চমকাইতেছিল। তো ভিতরে আরো কেমনটা যেন একটা গা শিউরে ওঠার মতো একটা চিত্র ধারণ মানে মনে তৈরি হয়ে গেল। এবং ভাবতেছিলাম আর রাইড করতেছিলাম, আমাকে যদি এই রাস্তায় যদি ডাকাত বা কোনো ছিনতাইকারী বা কোনো ভয়ানক জন্তু যদি আমাকে আক্রমণ করে, তাহলে আমার পরিস্থিতিটা কি হবে? দেখেন, আমাকে যদি মেরে যদি এই বনের ভিতরে ফেলায় রাখে, আমাকে কেউ খুঁজে পাবে? আপনি বনের চিত্রটা দেখুন, এদিকে বন, এদিকে বন, ভিতরে প্রচন্ড ভয় কাজ করতেছিল। এখন চিন্তা করলাম, যদি আমার সাথে কোনো রেইনকোট নাই, কোনো কিছুই নেই, আমার সাথে মোবাইল, মানি ব্যাগ, তারপরে অ্যাক্সেসরিজ গুলো সাথে ছিল, এই রাতে যদি এখন বৃষ্টি হয়, আমার আরো সামনে অতিক্রম হতে প্রায় 15-16 কিলোমিটার রাস্তা আছে, এর ভিতরে আমি কোথায় দাঁড়াবো? আর এরকম বনের মাঝখানে দাঁড়ানোর পরিস্থিতি কি আছে? আপনারা একটু ভিডিওতে তো দেখতেছেন, না এমনি রাত, আবার বৃষ্টি হবে। তো চিন্তা করলাম, আল্লাহ আল্লাহ করতেছিলাম যে আল্লাহ, আর 20-25 মিনিট পরে যদি বৃষ্টিটা দিতা, তাহলে আমার অনেক উপকার হইতো। তো আল্লাহ আল্লাহ করতেছিলাম, আস্তাগফিরুল্লাহ পড়তেছিলাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই আল্লাহ বিল্লাহ করতেছিলাম আর কি। কিন্তু আমি তো আর একা না, কতজনে আবার প্রচন্ড গরমও ছিল, অনেকে আবার আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছিল যে আল্লাহ একটু বৃষ্টি দাও। এবং আমার মতো অদম আবার ওই টাইমে বৃষ্টি যেন না হয় সেটা চাচ্ছিলাম। তো যাই হোক, তো এই রোডে ভয়ানক সময়ে তখন হঠাৎ করে মুষলধারে বৃষ্টি শুরু হলো ভাই। যে আস্তে আস্তে গুড়ি গুড়ি বৃষ্টি হবে, আমি তারপরেও হালকা হালকা ভিজে আমি রওনা হয়ে যাব, সেটাও না। হঠাৎ করে মুষলধারে বৃষ্টি হওয়া শুরু হলো। পরিস্থিতি আরো গুটগুটে অন্ধকার, বৃষ্টি পড়তেছে, আমি একা মাত্র রাইডার, এবার আমি একা চলতেছি, কোন একটা গাড়ি আমার সামনেও নাই, পিছনেও নাই। একটা গাড়ি আসলেও আমি হয়তো তার সাথে ব্যালেন্স ধরে তার সাথে আমি রানিং এ চালায় তার সাথে আমি যাইতাম, কিন্তু আমার আগে পিছে কোনো গাড়ি নেই। আবার শুরু হইলো বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে এখন কোনো যাত্রী কি রোডে চলাচল করে? কোনো গাড়ি নাই, শুনশান নীরবতা, আর মেঘের গর্জন, আর মুষলধারে বৃষ্টি। আমার পরিস্থিতিটা কি পরিমাণ ভয়ানক আপনারা একটু চিন্তা করেন। আমি এই রোডটা যখনই যাই, আমার ওই দিনের কথা চিন্তা হয় যে কি ভয়ানক পরিস্থিতি না পড়ছিলাম। তো হঠাৎ করে আমি যদি আপনাদের একটু সামনে দেখাই, দাঁড়া, ওইটা ওই স্পটটা আরো সামনে পড়বে। আমি যদি গল্পের পাশাপাশি যদি ওই জায়গাটা আপনাদেরকে দেখাইতে পারি, তাহলে আরো ভালো হবে। ভিডিওটা দেখতে থাকুন এবং গল্পটা শুনতে থাকুন, কিরকম ভয়ানক পরিস্থিতি পড়ে যাবে। হঠাৎ করে একটা টর্চ লাইট আমার দিকে আসলো। একটা টর্চ লাইট ধরার পরে মানে আচমকা, যখন মনে করেন যে আপনি যখন একটা রাইড করেন, সামনে দিয়ে হঠাৎ করে কোনো কিছু ঢুকলে ভিতরে একটা আচমকা, ভিতরে হার্টবিট একটা কেঁপে ওঠে না? তো এই বনের মাঝখান থেকে আমার দেখে একটা টর্চ লাইট শো করলো। আমি এতটাই ভয় পাইলাম, সেটা বলবা হলো। আমি বিভিন্ন রোডে চলাচল করছি, অনেক ঘুটঘুটে অন্ধকার রাস্তা চলাচল করছি, কিন্তু আমার কাছে রাস্তাটা নতুন এবং এই বনের ভিতর দিয়ে রাস্তা, যার কারণে আমি এতটাই ভয় পাইতেছিলাম। তারপরে ভয়ের উপরে মানে হচ্ছে মরার উপরে খাড়া লাগা একটা কথা আছে না? না হয়তো যুক্তিটা হয়তো বা ভুল হইতে পারে, মরার উপরে খাড়া লাগা। তো টর্চ লাইট তুললো, বৃষ্টি হচ্ছে মুষলধারে। তো আমার লাইট কিন্তু ওই পর্যন্ত যাচ্ছিল না, আমি পরে আর একটু আগাইলাম, মানে গাড়িটা একবারে স্লো করে ফেলালাম। স্লো করার পরে দেখি যে রেইনকোট পরা 2-3 জন লোক বা 3-4 জন লোক রেইনকোট পরা, ওরা হচ্ছে দাঁড়ায় রয়েছে। এবং ওই টাইমে আবার একটা অ্যাম্বুলেন্সের গাড়ি এবং পাশাপাশি একটা মালবাহী গাড়ি আসতেছিল। দেখলাম যে ওদেরকে দাঁড় করাইলো। আমি তখনও প্রায় 100 ফিট দূরে। আমি দেখতে পেলাম যে আমাকে আটকাবে কিনা, আমাকে আমার বাইক ছিনতাই করবে কিনা, আমাকে এগুলো চিন্তা করা, খুব দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলাম। টাইম কিন্তু শর্ট, কয়েক সেকেন্ডের ভিতরে হচ্ছে আমার এই এত চিন্তা ভাবনা ভিতরে কাজ করতেছিল। তো ওই মাল অ্যাম্বুলেন্সকে তারা ছেড়ে দিল, ওই মালবাহী ট্রাকের কাছে থেকে ওরা টাকা নিতেছে।
তো চিন্তা করলাম আমার মনে হয় এরা এই বৃষ্টি নামতেছে, এই সময় পুলিশ প্রশাসনও এই রোডে কোনো চলাচল নাই, তো ওরা হচ্ছে কি রাতে মনে হয় টাকা চাঁদা তুলতেছে আর কি, এরকমটা মনে হইলো। তো কয়েক সেকেন্ডের মধ্যে আমি আমার রূপ পাল্টাই ফেলালাম। কিরকম? হ্যাঁ, আহ, রূপ পাল্টাই ফেলালাম হচ্ছে আমাকে এখানকার পরিস্থিতি অনুযায়ী আমাকে, আমি যে ভয় পাইতেছি এটা কোনোভাবে বুঝাইতে দেওয়া যাবে না। এবং আমি এই জায়গায় গাড়িটা ব্রেক করবো, এদের কাছে আমি গাড়িটা থামাবো এবং এদের কাছে আমি আশ্রয় নেবো। কারণ হচ্ছে এমন বৃষ্টি নামতেছিল, কারণ আমার মোবাইল, তারপরে আমার কাছে মানি ব্যাগ বা অ্যাক্সেসরিজ এগুলো সম্পূর্ণ ভিজে যাচ্ছে। কিন্তু আমি ভাবলাম যে যদি আমার গাড়ি বা মোবাইল নিলে নিক, কিন্তু এদের কাছে আমি আশ্রয় নেব। তো আমি গাড়িটা ব্রেক করেই আমি ওদের পাশে গিয়ে দাঁড়ালাম। এখন ওরা একটা কেমন যেন একটা আতঙ্কের মধ্যে পড়ে গেল, যা আমি এখান থেকে রাইট সুরাত না চলে গিয়ে আমি এদের কাছে কেন ব্রেক করলাম, এবং এদের কাছে ব্রেক করে থামলাম, এবং আমাকে এমন ভাবে আমার নিজেকে শক্তিশালী বা আমার মনোবলকে শক্তি করার জন্য তাদের সাথে আমার তাকে বুঝাইতে হবে যে আমি এখানকার লোক, মানে এরকম একটা প্রস্তুতি নিতেছিলাম। তো গাড়িটা ব্রেক করে আমি দৌড় দিয়ে হচ্ছে তারা একটা এই যে এরকম টিনের ছাপড়া দিয়ে মানে দাঁড়াইতেছিল, মানে আমি এই আর কি, এটা না, আমি দাঁড়াইছিলাম এই যে এটা সঠিক পেয়ে গেছি, এই যে এটা। হ্যাঁ, আস্তে গল্প করতে করতে কিন্তু পেয়ে গেলাম। তো এইরকম একটা জায়গায় আমি ব্রেক করে, দেখছেন আপনি আশেপাশের পরিস্থিতি দেখছেন, এরকম একটা জায়গায় ব্রেক করে আমি এই এই টিনের এই ছাপটার নিচে আমি আশ্রয় নিই। এখন আমি তাদেরকে বলি, কি অবস্থা, রাত বাজে প্রায় 9টা 9:30 বাজে গেছে, এই মুষলধারে বৃষ্টির ভিতরে আপনারা টাকা তুলতেছেন? পরে বললাম যে ভাই আপনার বাসা, ওরা আমাকে জিজ্ঞেস করলো আপনার বাসা কোথায়, আমাকে বাসায় সামনে। তো আমি মিষ্টি নামতেছিল, ভাবলাম যে কোথায় দাঁড়াবো, পরে আপনাকে দেখে দাঁড়াইলাম আর কি এই জায়গায় দাঁড়ায়, তারপর আপনার সাথে গল্প টল্প করে পরে বৃষ্টি কমে যাবে আমাদের। তো ওরাও একটু সাহস পাইলো আর কি, যে না ওরা স্থানীয় বা ওরা টাকা তুলতেছে, আমি ওদের কোনো বাধা বিপত্তি দিব না, আমি শুধু বৃষ্টির কারণেই আমি এই রোডে ব্রেক করছি। এবং আহ দীর্ঘ বৃষ্টির পরিমাণটা এত ভয়াবহ ছিল যে আধা ঘন্টার উপরে শুধু একাধারে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমি মনে মনে চিন্তা করতেছি, আরে ভাই আমার রোড আরো 15 কিলোমিটার বাকি আছে, বাকি রোডটা আমি কিভাবে পাড়ি দিব? তো তাদের সাথে গল্প করতেছিলাম, মোটামুটি ওরা ওই টাইমে যে গাড়িগুলো আসতেছে 50 টাকা 100 টাকা বা যার কাছ থেকে যেরকম পারে ওরকম ভাবে চাঁদা নিতেছিল আর কি, নিয়ে ওই সাপ্লার নিচে একটা পলিথিন আছে এখানে টাকা রাখতেছে। তো ওদের সাথে আমি প্রায় আড্ডায় মজে যাই, এবং ওরা আমাকে ইয়ে করে, মানে গামছাও দেয় আমার শরীর মোছার জন্য। আমি মুছে টুইছে পরে গল্প টল্প করলাম। আমি আমার ভাব ধরলাম যে আমার বাড়ি হচ্ছে কালিয়াকুড়ে আর এইদিকে, মানে এই বনের পরে হচ্ছে আমার বাড়ি। আহ, ওদের দেখে আমি আরো থামছি। আহ, তাছাড়া আমি যদি ভয় পাইতাম চলে যেতাম, বা আমি চলে গেলে বা আমাকে আটকাইলে বা আমার সাথে যে জিনিসগুলো আছে হয়তো ওরা রেখে দিতে পারে, কিন্তু আমি সেই পরিস্থিতি না দাঁড়ায় তৈরি করে আমি ওদের কাছেই দাঁড়ায় ওদের সাথে গল্প শুরু করলাম। উপস্থিত বুদ্ধি আমার ওই দিন খুব কাজে লাগছিল। এবং গল্প করার পরে আহ ওদের সাথে গল্প করলাম যে আপনারা এখানে যাওয়া না, সামনে আরো গ্রুপ আছে। তো এত প্রশ্ন করার পর ওরা আরো হতবাক হয়ে গেল যে আমি আবার কোনো পুলিশ প্রশাসন খবর টবর দেই কিনা এই চিন্তা। না না আমরা তুলতেছি, কিছুক্ষণ তুলে চলে যাবো আর কি, মানে ওরা এটা বলতেছিল। পরে বৃষ্টি গুড়ি গুড়ি, বললাম যে না রাত হয়ে যেতেছে ভাই, তাহলে আমি চলে যাই। গুড়ি গুড়ি বৃষ্টি হতেছে, যেহেতু ভিজেই গেছি একটু ভিজে চলে যাই বাড়িতে সামনে। পরে ওনার সাথে গল্প করতে করতে পরে কয় ঠিক আছে ভাই যান তাহলে, আপনি রাত হয়ে যেতেছে আবার বৃষ্টি ভিজে তো গেছেন চলে যান। তো ওই দিনের ঘটনার এই ভাই, তারপরে ওই পরিস্থিতির পর পরে আমি মোটামুটি বৃষ্টি গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছিল, তারপরে যেহেতু একটা মাঝ পথে এই কালিয়াকৈর এবং গাজীপুর মাওরার মাঝ বনের মাঝখানে আমি আর কিন্তু গাড়ি তখন ওদের সামনে দাঁড় করে ওদের সাথে আড্ডা দিতেছি। তো এই রকম ভয়ানক পরিস্থিতিতে পড়ছিলাম, এই রোডের কথা আমি জীবনেও বলবো না। হয়তো আল্লাহ সহায় ছিলেন, হয়তো আমার আহ কোনো কিছু লোটপাট হইতে পারতো, আমি যদি বাধা প্রদান করতাম, আমাকে ছুরিয়াঘাত করে বা আমাকে যদি কেউ গুম করেও বিভিন্ন বনের ভিতরে ফালাই রাখতো, খুঁজে পাওয়ার মতো পরিস্থিতি নাই। হ্যাঁ, ফাঁকা জায়গায় ফালাই রাখলে হয়তো কয়েকদিন পর খুঁজে পাবো, না আমার যদি বনের ভিতরে ফালাই রাখে
কি আমাকে খুঁজে হবে বলেন? তো যাই হোক, এই ভয়ানক গল্প বলার কাহিনী হচ্ছে আমি আর কোনোদিন এই রোডে আর রাতে রওনা দেবো না। আমার শিক্ষা হয়ে গেছে। কারণ যতই সাহস থাক আর যতই কিছু হোক না কেন, কেউ এই বনের মাঝখান দিয়ে যদি কারো চিন্তা হয় যে না আমি এই রোড থেকে কোনো একটা বাইকারকে আটকাবো, কাউকে আটকায় তারা ছিনতাই করব, ডাকাতি করব, এটা আসলে ভাই সম্ভব। এখানকার এলাকাবাসীরও সম্ভব, বা চাইলে যে কোনো সম্ভব। কারণ হচ্ছে এই রোডে প্রশাসনের কোনো তৎপরতা নাই, আহ, কোনো রোডে কোনো স্ট্রিট লাইটের ব্যবস্থা নাই। রোডটা একবারে সন্ধ্যার পরে একবারে ভয়াবহ অন্ধকার গুটগুটে তৈরি হয়। যাই হোক, এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। গল্পটা আসলে অনেকটাই বাস্তব, আমার সাথে ঘটনা। তো হঠাৎ করে অন্ধকার রাতে বা রাত করে, যেখানে আপনি চিনেন না, এই রোড চিনেন না বা আপনার শর্ট হবে, কিন্তু আপনি চিনেন না বা এই রাস্তা সম্পর্কে আপনার আইডিয়া নাই, রাত করে বিশেষ করে ওই রোডে রওনা হওয়ার দরকার নেই। দরকার আপনি 100 কিলোমিটার 50 কিলোমিটার রাস্তা ঘুরে তারপরে আসেন। আমি তারপর থেকে কান ধরে তোয়া করছি, আমার যদি 100 কিলোমিটার ঘোরা লাগে, আমি হচ্ছে ওই মাওনাদের সোজা ঢাকা দিয়ে এয়ারপোর্ট দিয়া বা আশুলিয়া রোড দিয়ে, আরো বিভিন্ন রোড আছে, দরকার পড়ে গাবতলি দিয়ে ঘুরে আবার সাভারে আসতাম। কিন্তু ওই আর আমি এই রোডে রাতে রওনা হবো না। যাই হোক, গল্পটা কেমন লাগলো এবং বাস্তবতা আমার নিজের সাথে ঘটনা ঘটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই রোড দিয়ে যদি কারো কোনো ঘটনা থাকে কমেন্টে লিখে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।